শিট শিট শিট, আমি রুমের চাবি ভুলে রেখে এসেছি। আপু, তুমি এখানে লুকিয়ে থাকো, আমি চাবি নিয়ে আসছি। বলেই পিছনে ফিরে অনু ছুটে চলে গেল। এদিকে অরি একটা গাড়ির আড়ালে নিজেকে লুকিয়ে নিল। সে চিন্তা করতে করতে শেষ। অনুর অ্যাপার্টমেন্টে এসে পুরো রুম খুঁজেও চাবি পেল না। দ্রুত অন্য রুমে এসে খুঁজতে একসময় পেয়ে গেল। রুম থেকে বের হয়ে ড্রয়িং রুমে আসতেই থমকে যায়। তার ঠিক সামনে রিক্কি রক্তাক্ত চোখে দাঁড়িয়ে আছে, ডান হাতে পিস্তল ধরে রাখা। রিক্কি ধীর পায়ে এগিয়ে এসে হিসিয়ে বলল, কেন অনু, কেন এমনটা করলে? কেন আমাদের শত্রুদের সাথে মিলে গেলে? কেন? অনু মুখের মাস্ক খুলে স্বাভাবিক গলায় বলল। এছাড়া আর উপায় ছিল না। অনুর কথা শুনে রিক্কি রেগে গিয়ে পাশে থাকা টেবিলে লাথি মেরে ফেলে দিল এবং গর্জে উঠে বলল, তাই বলে তুমি লিওয়ানের গাড়িতে ড্রাগস রেখে ওকে মিথ্যে কেসে ফাঁসিয়ে দিবে? আমার হাতে ক্ষমতা থাকলে আমি ওনাকে একদম জানিয়ে মেরে দিতাম। বলে সে পাশ কাটিয়ে চলে যেতে নিলে রিক্কি সামনে এসে দাঁড়ায়। অনুর কপালে পিস্তল ঠেকিয়ে দাঁতে দাঁত চেপে বলে, তুমি গেলে চলে যেতে পারো, আমি তোমাকে কখনো জোর করে আটকে রাখিনি, কিন্তু তুমি ভাবিজানকে নিয়ে যেতে পারবে না। দেখা যাক পারি নাকি পারি না। তুমি কি রাগিয়ে দিচ্ছ আমায়? আমাকে বাধ্য করো না তোমায় হাট করতে। পথ ছাড়ুন। ছাড়বো না। অনু এতক্ষণ শান্ত থাকলে হঠাৎ রেগে গেল। চট করে পিছনে গুজে রাখা একটা পিস্তল বের করে নিয়ে এসে রিক্কির কপালে ঠেকিয়ে ধরল এবং চোখে চোখ রেখে হিসিয়ে বলল, আমার পথ ছাড়ুন মিস্টার লর্ড রডেরিক, নয়তো আই উইল শুট ইউ। অনুর কথা শুনে রিক্কি তার ছেলে সুরে বলল, তুমি আমায় মারতে পারবে? আপনি কি আমাকে চ্যালেঞ্জ করছেন? ধরে নাও তাই। অনু বাঁকা হেসে পিস্তলের ট্রিগার টেনে রিক্কির দিকে তাকিয়ে বলল। ওকে ফাইন, গুড বাই। বলেই অনু শুট করে দিল। বিকট শব্দে পুরো অ্যাপার্টমেন্ট কেঁপে উঠল। সাইলেন্সার থাকার ফলে অ্যাপার্টমেন্ট থেকে বাইরে গুলির শব্দ বের হয়নি। রিক্কি শান্ত চোখে তাকিয়ে আছে। তার চোখে একটুও ভয় না দেখে অনু দাঁতে দাঁত চেপে বলল, এটা জাস্ট থ্রিলার ছিল। নেক্সট গুলি আপনার এই মাথাতেই মারবো, সো আমাকে যেতে দিন। বলেই অনু দরজার দিকে এগিয়ে যেতে চাইলে তাকে পেছন থেকে টেনে নিজের সঙ্গে চেপে ধরল রিক্কি। প্রেয়সী রক্তিম চোখের দিকে তাকিয়ে বলল, কেন এমন করছো রঞ্জনদি? আমি তোমায় ভালোবাসি। আই রিয়েলি লাভ ইউ। বাট আই হেট ইউ। রিক্কির কথা শেষ না হতেই অনু কাটকাট গলায় বলে উঠল। সেটা শুনে রিক্কির কষ্ট হলেও সে ধীর কণ্ঠে বলল, মেনে নিলাম। আমাকে ভালোবাসতে হবে না রঞ্জনদি। তুমি না হয় আমাকে ঘৃণাই করো, তবুও আমার কাছে থেকে যাও। আর সম্ভব নয়, আমাদের পথ এটুকু পর্যন্ত। আমাকে কি একটুও ভালোবাসা যায় না রঞ্জনদি? না। অনুকে ছেড়ে দিয়ে রিক্কি ছলছল চোখে কয়েক কদম পিছিয়ে গিয়ে কাতর গলায় বলল, ঠকেছি, নিঃস্বার্থভাবে ভালোবেসে ঠকেছি। আমি তোমায় ভালোবেসে আজ হেরেছি। ভুলে গিয়েছিলাম জোর করে ভালোবাসা পাওয়া যায় না। তবে চেয়েছিলাম তোমার ওই পাথর হৃদয়ের মাঝে একটু ভালোবাসার অনুভূতি তৈরি করতে, কিন্তু ব্যর্থ হলাম। তুমি আমাকে ভুল প্রমাণিত করে দিয়ে আমার ভালোবাসাকে মেরে ফেললে। চেয়েছি তোমার ভালোবাসা, কিন্তু পেলাম এক আকাশ ঘৃণা ও ছলনা। অবশেষে আজ আমিও ভালোবেসে ধ্বংস হলাম। তবুও চাই আমাকে হারিয়েই না হয় তুমি সুখী হও। বলেই রিক্কি পিছনে ঘুরে ঠোঁট কামড়ে চোখের পানি আটকিয়ে রাখার চেষ্টা করছে। তবুও অবাধ্য ও ঘোলাটে চোখ দুটো দিয়ে টপ টপ করে অশ্রু গড়িয়ে পড়ছে। সে সত্যি মন থেকে চেয়েছিল তার উড়নচণ্ডীকে, কিন্তু পেল না। সবকিছু পেয়েও তার উড়নচণ্ডীর মনটা পেল না। তার বেপরোয়া মনটা বলছিল তার ভালোবাসার কাছে হার মেনে তাকেও ভালোবাসবে তারই উড়নচণ্ডী। কিন্তু সে আজ ভুল প্রমাণ হলো। মাথা নিচু করে চোখের পানি মুছে ভাঙা ভাঙা গলায় বলল, যাও অরুণচন্ডী, তোমায় আজ মুক্তি দিলাম, চলে যাও। তবে তুমি ভাবিজানকে নিয়ে যেতে পারবে না, তার ব্যবস্থা আমি করছি। বলেই সে পকেট থেকে ফোনটা বের করতে যাবে, ঠিক তখনই বিকট শব্দ করে তার পিঠে পরপর 3টা গুলি লাগিয়ে রিক্কির হাত থেকে ফোনটা ঠাস করে ফ্লোরে পড়ে গেল। চোখ দিয়ে কয়েক ফোঁটা অশ্রু গড়িয়ে পড়ল। সে অবিশ্বাস্য চোখে পেছনে ঘুরে তাকাতে চেয়েও পারল না আর। আগেই হাঁটু ভেঙে ফ্লোরে পড়ে গেল। পিঠে সাদা ধপধপে শার্টের পুরো অংশ রক্তে ভিজে উঠল। পিছনে ঘুরে তার না হওয়া প্রেয়সীর মুখটা দেখা সাহস হলো না তার। চোখ দুটো বন্ধ করতেই লিওয়ানের মুখশ্রী ভেসে উঠল। সেই সঙ্গে ঠোঁটের কোণে এক চিলতে কষ্টের হাসি ফুটে উঠে বুক চিরে বেরিয়ে এলো একটা দীর্ঘশ্বাস। জ্ঞান হারিয়ে ফেলার আগে শুধু বিড়বিড় করে বলল,
সরি লিও, তোকে দেওয়া কথাটি রাখতে পারলাম না। অতঃপর জ্ঞান হারিয়ে উবু হয়ে ফ্লোরের মাঝে লুটিয়ে পড়ল রিক্কির রক্তাক্ত শরীরটা। শেষবারের মতো প্রিয় মানুষদের মুখ দেখাবার হলো না, আর না হলো প্রেয়সীর হৃদয় একটু জায়গা করে নেওয়ার। এদিকে অনু পুরো থমকে গেছে। সে অবিশ্বাস্য চোখে একবার নিজের হাতের পিস্তলের দিকে তাকালো। তার হাত দুটো কাঁপছে। সবকিছু একদম হুট করে ঘটে যাওয়ার ফলে তার মাথাটা কাজ করছে না। যখন পরিস্থিতিটা বুঝতে পারলো তখন অনেকটাই দেরি হয়ে যায়। সে অবাক চোখে পিছনে ঘুরে তাকাতেই চমকে উঠল। কোনো মতে কাঁপা কাঁপা কণ্ঠে বলল, ও ওনাকে কেন মারলে বাবা? মিস্টার আরহাম চৌধুরী হাতে থাকা ধোয়া ওঠা পিস্তলটা কোমরের পেছনে গুজে রেখে এগিয়ে এসে ছোট মেয়ের হাত চেপে ধরে বলল, চলো এখান থেকে। লিওয়ান মাঝ রাস্তা থেকেই পালিয়েছে। আই এম শিওর ও এখানেই আসবে। বলেই মেয়েকে এক প্রকার টেনে নিয়ে অ্যাপার্টমেন্ট থেকে বের হয়ে গেল। আর ড্রয়িং রুমের সাদা ফ্লোরে পড়ে থাকলো রিক্কির লাল হয়ে যাওয়ার নিথর দেহটা। এখন বাজে রাত 1টা। লিওয়ান হন্তদন্ত হয়ে ছুটে এসে আগে রিকির অ্যাপার্টমেন্টে দৌড়ে গেল। সে কোনো মতে পালিয়ে এসেছে, তার কানে খবর পৌঁছে গেছে এর পেছনে কে কে রয়েছে, তাই তো সে কোথাও না গিয়ে এখানেই এলো। রিকিকে বারবার ফোন দিয়েও পায়নি। পুরো রাস্তাটা সে দৌড়ে এসেছে আর রিকিকে একের পর এক ফোন দিয়ে গেছে। এক সময় তার ফোনটাই বন্ধ হয়ে যায়। লিওয়ান দরজার কাছে এসে দেখলো দরজা খোলা রয়েছে। সে চট করে ভেতরে প্রবেশ করতে তার পা জোড়া থেমে গেল। এক মুহূর্তের মধ্যে লিওয়ানের পুরো পৃথিবী ঘুরে উঠল। তার শরীর কাঁপছে, সঙ্গে চোখ দুটো খুব বাজেভাবে জ্বলছে। তার থেকে কিছুটা দূরে রিক্কির রক্তাক্ত শরীরটা পড়ে আছে। সে দ্রুত হেঁটে যেতে চাইলেও অনুভব করলো পাজোড়া পাথরের মতো ভারী হয়ে গেছে। আশ্চর্য, সে হাঁটতে পারছে না কেন? আর এইভাবে রিক্কি শুয়ে আছে কেন? নিশ্চয়ই তার সাথে মজা করছে, হয়তো তাকে ভয় দেখানোর জন্য এমন করে আছে। সে গিয়ে ডাকলেই তার ভাই সমান বন্ধু উঠে যাবে। হ্যাঁ হ্যাঁ, উঠে যাবে। লিওয়ান এসব বিড়বিড় করতে করতে এগিয়ে এসে ধপ করে হাঁটু ভেঙে বসে পড়ল। আস্তে করে রিক্কিকে সোজা করে মাথাটা কোলের উপর নিয়ে ডাকতে থাকলো, এই 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 রিকি, ওঠ বলছি। আমি দেখছি, আমি এসে গেছি। এই চোখ খুল বলছি, নাহলে নাহলে কিন্তু আমি খুব রেগে যাব। এই চোখ খুল, খুল না রে, জাস্ট একবার খুল। আমি আর কখনো তোকে বকা দিব না, কোনো কাজে বাধা দিব না। তোর না খুব শখ ছিল ওই হারামের ছোট মেয়ের সাথে সংসার করার? তাহলে কেন কেন এমন করে পালিয়ে যাচ্ছিস তুই? এই এই চোখ খুল না। হঠাৎই লিওয়ান চিৎকার করে কেঁদে উঠল। তার প্রতিটা আর্তনাদ, প্রতিটা চিৎকারে ড্রয়িং রুম কেঁপে উঠল। সে লাস্ট এইভাবে কেঁদেছিল যখন নিজের পরিবারকে হারিয়ে পাগল হয়ে গিয়েছিল। আর আজ আবারও উন্মাদের মতো কাঁদছে। রিক্কির মাথা বুকের মাঝে শক্ত করে চেপে ধরে গলা ফাটিয়ে চিৎকার করে বলে উঠল, হারামের ছোট মেয়ে, এই তোকে এই লিয়েন চৌধুরী কিছুতেই ছাড়বে না, কিছুতেই না, কিছুতেই না। ভোরের আলো ফুটতেই দুই মেয়েকে নিয়ে অন্য শহরে এসেছেন মিস্টার আরহাম চৌধুরী। আপাতত কয়েকদিন এখানে থেকে অন্য দেশে চলে যাওয়ার ব্যবস্থা করবে। তিনি গাড়ি পার্ক করে এসে দুই মেয়েকে নিয়ে লিফটে করে 7তলায় চলে গেলেন। এখানে কয়েকজন পরিচিত থাকার ফলে এত তাড়াতাড়ি সবকিছু ম্যানেজ করে নিতে পেরেছেন, নাহলে এত কম সময় এত কিছু করা সম্ভব হয়ে উঠত না। অরি ঘুমু ঘুমু চোখে কোনো মতে হেঁটে এলো। অনুর চোখে ঘুম নেই, আর না কোনো দুশ্চিন্তা রয়েছে। সে রিল্যাক্স মুডে হেঁটে আসছে। নিজেদের কাঙ্ক্ষিত অ্যাপার্টমেন্টের সামনে এসে দরজার পাশে কলিং বেল চাপলেন মিস্টার আরহাম চৌধুরী, এবং সঙ্গে সঙ্গে মিসেস মারিয়ানা চৌধুরী দরজা খুলে দিল, যেন তিনি এতক্ষণ দরজার পাশেই দাঁড়িয়ে থেকে অপেক্ষা করছিলেন। নিজের মাম্মাকে এখানে দেখে দুই বোনই চমকে উঠল, সঙ্গে খুশি হয়ে ছুটে এসে জড়িয়ে ধরল। মিসেস মারিয়ানা চৌধুরী হেসে দুই মেয়েকে আগলে নিলেন বুকের মাঝে। কতদিন পর নিজের সন্তানকে দেখতে পেলেন। দুই মেয়েকে আদর করে দিয়ে ভেতরে নিয়ে গেলেন। মিস্টার আরহাম চৌধুরী দরজা লক করে দিয়ে এলেন। এখানে আসার পর নিজেদের নাম পরিচয় সবকিছু লুকিয়ে রেখেছেন। তিনি আর কোনো রকম রিস্ক নিতে চান না। নিজেদের সেফটির কথা ভেবে অনেক টাকা খরচ করে পার্সোনাল গার্ড রেখেছেন বিল্ডিংয়ের নিচে, এবং লিওয়ানের ফটো দেখিয়ে বলে রেখেছেন এই ব্যক্তিকে এই বিল্ডিংয়ের আশেপাশে দেখলে সোজা শ্যুট করে দিতে। তারপর যা হবে সেটা উনি দেখে নেবেন। গার্ডরা মালিকের কথা শুনে সম্মতি দিয়ে পাহারা দেওয়া শুরু করেছে। সবটার আরহাম চৌধুরী এগিয়ে ডাইনিং টেবিলের উপর থেকে এক গ্লাস পানি নিয়ে এক নিঃশ্বাসে শেষ করলেন। বড় মামুনি, তুমি ঠিক আছো? মাম্মার কথা শুনে অরি ওনাকে জড়িয়ে ধরে বুকের মাঝে মাথা রেখে বলল, হ্যাঁ মাম্মা, ঠিক আছি আমি। আর এখন তোমাদের কাছে চলে এসেছি, এতেই আরো ভালো হয়ে গিয়েছি। মেয়ের কথা শুনে মাথায় হাত বুলিয়ে দিয়ে বলল, যাও, এখন গিয়ে ফ্রেশ হয়ে ঘুমিয়ে নাও, সকাল হতে চললো। অরি মাথা তুলে মিনমিন করে বলল। মাম্মা, খিদে পেয়েছে, কিছু খেতে দিবা? মেয়ের কথা শুনে মিসেস মারিয়ানা চৌধুরী একগাল হেসে বলল, দিব না কেন সোনা, তুমি রুমে গিয়ে ফ্রেশ হও, আমি তোমাদের জন্য কিছু বানিয়ে নিয়ে আসছি।
অরি মুচকি হেসে অনুর সাথে একটা রুমে চলে গেল। মেয়েদের যাওয়ার পর তাকিয়ে থেকে মিস্টার আরহাম চৌধুরীও নিজেদের রুমে চলে গেলেন। মিসেস মারিয়ানা চৌধুরী কিচেনে এসে নুডলস ও পাস্তা বের করে নিয়ে সেগুলো রান্না করায় মনোযোগ দিলেন। কি ভাবছিস? অরি ফ্রেশ হয়ে ড্রেস চেঞ্জ করে ওয়াশরুম থেকে বের হয়ে দেখে অনু বিছানায় বসে থেকে কিছু একটা ভাবছে। বড় বোনের কথা শুনে অনু উঠে কাবার্ড খুলে পোশাক বের করে নিতে নিতে বলল। কিছু না আপু, তুমি বসো, আমি ফ্রেশ হয়ে আসছি। অরি মাথা নাড়াতেই অনু ওয়াশরুমে চলে গেল। অরি ভিজে তোয়ালে ব্যালকনিতে মেলে দিয়ে সে বিছানায় আধা শোয়া হয়ে বসে রইল। ডান হাত পেটের উপর রেখে মুচকি এসে বিড়বিড় করে বলল। এখন আর তোমায় নিয়ে চিন্তা নেই বেবি। তুমি এখন থেকে তোমার মাম্মার পেটের মাঝে সেফ থাকবে। ওই মানুষরূপী জানোয়ারের ছায়াটাও তোমার উপর পড়তে দেবো না, আই প্রমিস। তুমি শুধুই তোমার মাম্মার, আর কারো না, বুঝেছো? অরি কথাগুলো বলে হাসল। তার আর চিন্তা নেই। নিজের পরিবারের কাছে সে আর তার অনাগত সন্তান থাকবে। ওই সন্তানটাকে কিছুতেই নিজের সন্তানের কোনো ক্ষতি করতে দিবে না। সে খুব ভালোবেসে নিজের বুকের মাঝে আগলে রেখে বড় করবে। কোনো খারাপ ছায়াও আশেপাশে ঘেঁষতে দিবে না। আর না ওই মানুষটার মতো হতে দিবে, আর না ওই অমানুষটার মতো হতে দিবে। যতই শরীরে ওই শয়তানটার রক্ত থাকুক না কেন, সে নিজের সন্তানকে একদম সুশিক্ষা দিয়ে বড় করবে। ছেলে বেবি হলে মারপিট, খুন খারাপি, ঝামেলা, রাজনীতি এসবের আশেপাশেও যেতে দিবে না। আর রাজকন্যা হলে খুব আদরের সঙ্গে বড় করবে। অনুবার নিজের মতো হতে দিবে না কাউকেই। সে এসব ভেবে মুচকি মুচকি হাসছে। এখন শুধু একটাই চাওয়া, ওই লোকটা যেন তাদের খুঁজে না পায়। তাহলে তো তার লাইফের সাথে তার সন্তানের লাইফটাও ধ্বংস করে দিবে। আর সে এটা কখনোই হতে দিবে না। নিজের সাথে যা হয়েছে তার একাংশ সন্তানের উপর আসতে দিবে না। আকাশ পাতাল ভাবতে ভাবতে খেয়াল করে মিসেস মারিয়ানা চৌধুরী হাতে করে ট্রে নিয়ে রুমে প্রবেশ করলো। বিছানার উপর রেখে মেয়ের উদ্দেশ্য করে বলল। আপাতত এখন এইগুলো খাও, দুপুরে তোমার পছন্দ মতো সব কিছু রান্না করে দিবনি, আচ্ছা? অরি মাথা নাড়ল। মিসেস মারিয়ানা চৌধুরী মুচকি হেসে কাছে এগিয়ে এসে মেয়ের কপালে ভালোবাসার পরশ এঁকে দিয়ে বলল। খেয়ে দু বোনে ঘুমিয়ে যেও, আমি গেলাম। অরি মুচকি হেসে আচ্ছা মামা, তুমিও গিয়ে ঘুমাও। মিসেস মারিয়ানা চৌধুরী মেয়ের মাথায় হাত বুলিয়ে দিয়ে চলে গেলেন। উনি যেতেই অনু ওয়াশরুম থেকে বের হয়ে এলো। অরি নুডলসের বাটি হাতে নিয়ে খেতে লাগলো। অনু এসে পাশে বসলো। তাকে দেখে অরি কিছু একটা ভেবে জানতে চাইলো। তোর এইসব কাজের মধ্যে কারো ক্ষতি হয়নি তো অনু? না মানে, ওই লোকটার অফিসের কথা বলছিলাম। অনু কিছু বলতে যাবে, গিয়েও থেমে গেল। তার পাপা অরিকে কিছু বলতে নিষেধ করেছে, তাই সে রিক্কির ব্যাপারটা চেপে গিয়ে বলল। না আপু, কারোর কোনো ক্ষতি হয়নি, জাস্ট গোডাউনের মালপত্রগুলোর ক্ষতি হয়েছে। অরি আর কিছু বলল না। এদিকে অনু ভাবছে নিশ্চয়ই রিকিকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে, আর এতক্ষণে হয়তো অপারেশন সাকসেসফুলও হয়েছে। তাই আর সে কিছু না ভেবে বড় বোনের সাথে খেতে শুরু করলো। খাওয়া শেষে বাটি সহ ট্রে টেবিলের উপর রেখে রুমের লাইট অফ করে ড্রিম লাইট জ্বালিয়ে দিল অনু। বড় বোনের পাশে এসে শুতেই অরি ধীর কণ্ঠে বলল। অনু, একটা কথা বলি। আমি জানি না সেটা শোনার পর তুই কেমন রিয়েক্ট করবি, তবুও তোকে খুব বলতে ইচ্ছে করছে, বলি। বড় বোনের এমন কথা শুনে অনু উঠে বসে বোনের দিকে তাকিয়ে বলল। কি বলবে আপু, যা বলার নির্দ্বিধায় বলো, আমি তোমার পাশে সব সময় আছি। অরি জিহবা দিয়ে নিজের ঠোঁট জোড়া ভিজিয়ে নিল। একটু সময় নিয়ে ছোট বোনের ডান হাত ধরে নিজের পেটের উপর রাখতেই অনু বিচলিত কণ্ঠে বলল। তোমার পেট ব্যথা করছে আপু? অরি দুদিকে মাথা নাড়িয়ে না বুঝালো। সেটা দেখে অনুর কৌতূহলী হয়ে আবারও জিজ্ঞাসা করলো। তাহলে? অরি জোরে একটা নিঃশ্বাস ফেলে আস্তে করে বলল। আমি মা হতে চলেছি অনু, আর তুই খালামণি। বড় বোনের মুখে অনাকাঙ্ক্ষিত বাক্যটি কর্ণপাত হতেই অনু বাকরুদ্ধ হয়ে গেল। সে থমকে গিয়েছিল কিছু মুহূর্তের জন্য। এর বিপরীতে কেমন রিয়াকশন দিবে সেটাই ভেবে কুলকিনারা পেল না। শুধু বড় বোনের মুখের দিকে ফ্যাল ফ্যাল করে তাকিয়ে থাকলো। ছোট বোনকে এমন করে তাকিয়ে থাকতে দেখে অরি শোয়া থেকে উঠে বসলো এবং ধীর কণ্ঠে শুধালো। তুই কি খুশি হসনি অনু? অনু বড় বোনের কথার বিপরীতে বলল। তুমি খুশি তো আপু? অরি কিছুক্ষণ চুপ থেকে বলতে শুরু করলো। প্রথমে যখন জানতে পারলাম তখন খুব কষ্ট হয়েছিল। আমি কখনো চাইনি ওই লোকটার সন্তানের মা হব, কিন্তু ভাগ্য আমাকে সেই পথে দাঁড় করিয়েছে। এখন আমি চাইলেও এই বাচ্চাটাকে অস্বীকার করতে পারবো না, কারণ এই বাচ্চাটা শুধু ওই লোকটার না, আমারও অংশ। তাই আমি আমার অংশকে পেয়ে খুব খুশি অনু। আমার অংশকে শুধু আমিই মানুষ করব। তোর আমার পাশে না থাকলেও আমি এই বাচ্চাটাকে একা দুনিয়ায় এনে খুব যত্নের সাথে বড় করব। ওই লোকটার মতো কখনোই হতে দেব না। আর না, ওনার ছায়াটা আমার বাচ্চার উপর পড়তে দেব। আমার বেবির জন্য আমিই মা আর আমিই বাবা হব, আই প্রমিস।
বড় বোনের কথা শুনে অনুর চোখ দুটো চিকচিক করে উঠল। সত্যি তো এই নিষ্পাপ বাচ্চার তো কোনো দোষ নেই, তাহলে সে কেন কষ্ট পাবে? অনু বোনকে জড়িয়ে ধরে হাসি মুখে বলল, তুমি কোনো চিন্তা করো না আপু, আমরা তোমার পাশে ছিলাম, আছি এবং সারা জীবন থাকবো। তোমার বেবিকে নিজের সন্তানের মতো ভালোবাসবো। অরি চোখ দুটো বন্ধ করে স্বস্তির নিঃশ্বাস ফেলল। সে তো কিছু একটা হলেও দ্বিধায় ছিল, এখনো পুরোপুরিভাবে দ্বিধামুক্ত হতে পারেনি। অনু মেনে নিলেও তার মাম্মা পাপা আদৌ মেনে নিবে তো জানা নেই অরির। তবে এটুকু জানে তার খুশির জন্য সবকিছু মেনে নিতে রাজি আছে তার পরিবার। দুপুর হয়ে এসেছে, দুবোন ঘুম থেকে উঠে গোসল করে বের হয়ে এলো। মিসেস মারিয়ানা চৌধুরী মেয়েদের পছন্দ মতো রান্না করে ডাইনিংয়ে সাজিয়ে রাখছে। মিস্টার আরহাম চৌধুরী সোফায় বসে থেকে চা খাচ্ছেন এবং গভীর মনোযোগী হয়ে কিছু একটা ভাবছেন। দুই মেয়েকে দেখে নিজেকে স্বাভাবিক করে শান্ত গলায় বললেন, ঘুম হয়েছে মামনি? অরি অনু দুজনে মাথা নাড়িয়ে বলল। হ্যাঁ পাপা। মিস্টার আরহাম চৌধুরী চায়ের কাপ সামনের ছোট টেবিলের উপর রেখে উঠে বলল। এসো লাঞ্চ করে নিবে। তিনজন গিয়ে ডাইনিং টেবিলে চেয়ার টেনে নিয়ে বসে পড়ল। মিসেস মারিয়ানা চৌধুরী হরেক রকম রান্না করেছেন, উনি প্লেট সাজিয়ে দিলেন তিনজনকে। অরি আস্তে ধীরে মাংসের টুকরো দিয়ে খেতে লাগলো। মাছ ভুনা দিয়ে কয়েক লোকমা ভাত খেতে পেট গুলিয়ে উঠল। সে বাম হাতে মুখ চেপে ধরে দৌড়ে বেসিনে গিয়ে বমি করতে লাগলো। সবাই চমকে উঠল। অনু তাড়াতাড়ি এটো হাত ধুয়ে ছুটে গেল বোনের কাছে। মিসেস মারিয়ানা চৌধুরী ও মিস্টার আরহাম চৌধুরীও জলদি মেয়ের কাছে গেলেন। ভেজা চুলগুলো হাত খোপা করে দিয়ে নাভিতে হাত দিয়ে রেখেছে অনু। ও এক হাতে বড় আপুকে জড়িয়ে ধরে আছে। অরি ক্লান্ত হয়ে গেল। মুখ ধুয়ে চোখে মুখে পানি দিয়ে ছোট বোনের বাহুতে নিজের শরীরের ভার ছেড়ে দিতেই মিস্টার আরহাম চৌধুরী হকচকিয়ে উঠে দ্রুত এসে বড় মেয়েকে আগলে নিলেন। সোফায় বসিয়ে দিয়ে নিজের বুকের মাঝে অরির মাথাটা রেখে হাত বুলিয়ে দিতে দিতে জিজ্ঞাসা করলেন, তুমি সুস্থ আছো মামনি? ডাক্তারকে ডাকবো? অনু এগিয়ে এসে বোনের পাশে বসতে বসতে বলল, না পাপা, এমন হওয়া ওই সময় স্বাভাবিক, তুমি চিন্তা করো না। ছোট্ট মেয়ের কথা শুনে মিসেস মারিয়ানা চৌধুরী ও মিস্টার আরহাম চৌধুরীর কপাল কুঁচকে গেল। মারিয়ানা চৌধুরী কৌতূহল হয়ে জানতে চাইল, এই সময় মানে তুমি কি বলতে চাচ্ছ? অনু বড় বোনের দিকে তাকালো। অরি জোরে নিঃশ্বাস ফেলে ধীর কণ্ঠে বলল, মাম্মা পাপা, তোমরা নানা নানি হতে যাচ্ছ। ব্যাস। অরির ছোট্ট কথাটা মুহূর্তের মাঝে ড্রয়িং রুমে বাজ পড়ার মতো কাজ করলো। মিসেস মারিয়ানা চৌধুরী এক প্রকার চেঁচিয়ে বলে উঠল, হোয়াট, আর ইউ সিরিয়াস? হোয়াট? ইয়া মাম্মা, আম সিরিয়াস। মিসেস মারিয়ানা চৌধুরী চুপ হয়ে গেলেন। অরির পাপার বুকের থেকে মাথা তুলে দেখলো মিস্টার আরহাম চৌধুরীর মুখটা গম্ভীর হয়ে আছে। এটা দেখে অজান্তেই বুকটা ধক করে উঠল অরির। কপালের ঘাম মুছে শুকনো ঢোক গিলে মিনমিন করে বলল, পাপা তুমি খুশি হওনি? মিস্টার আরমান চৌধুরী মেয়ের ভয়ার্ত চেহারার দিকে তাকিয়ে জিজ্ঞাসা করলেন। লিওন জানে তুমি প্রেগনেন্ট? অরি দুদিকে মাথা নাড়িয়ে না বুঝালো। সেটা দেখে কিছুক্ষণ চুপ থেকে বলল, ভালোই করেছো, না হলে দেখা যাবে ওই জানোয়ারটা প্রতিহিংসার জন্য তোমার বেবিটাকেও ছাড়তো না। অরি কিছু বলল না। তাকে চুপচাপ থাকতে দেখে মিস্টার আরহাম চৌধুরী আবারও বললেন, ওই অমানুষটার অংশকে কি নিজের গর্ভে রাখতে চাও তুমি? দেখো, এটা যদি ওই জানোয়ারের কানে যায় তাহলে ও পুরো দুনিয়া ঘুরে তোমাকে বের করে নিবে। নিজের সন্তানের দাবিতে আবারও তোমাকে গিয়ে টাচ করবে। দেখা গেল নিজের অংশকে নিয়ে তোমায় রাস্তায় ছুঁড়ে ফেলে দিল, তখন কি করবে? তাই বলছি, এই বেবিটা তুমি না হয়। নো পাপা, আমি আমার বেবির ক্ষতি করতে পারবো না। দরকার হলে ওই লোকটার থেকে অনেক অনেক দূরে সরে যাব আমি, তবু আমার বাচ্চাটাকে আমি হারাতে পারবো না। ও আমারও অংশ পাপা। মানছি তোমার মেনে নিতে অসুবিধা হচ্ছে, কিন্তু আমি দুঃখিত পাপা। এই প্রথম তোমার কথার অবাধ্য হলাম। আর নিজের সন্তানের জন্য যদি প্রতিবার অবাধ্য হতে হয়, তাহলে এই অরিয়ানা চৌধুরী বারবার অবাধ্য হতে রাজি আছে। তবুও আমি আমার সন্তানকে কোনো কিছুর বিনিময়ে স্যাক্রিফাইস করতে পারবো না। দরকার হলে তোমরা আমায় বলতে পারো আমি এখান থেকে চলে যাব, তবু আমার সন্তানকেই চাই আমার। আমি জানি ওই মানুষটা খারাপ, খুব খারাপ, কিন্তু তাই বলে এই নিষ্পাপ শিশুটার কি দোষ পাপা? ও তো এখনো দুনিয়ার মুখটাই দেখতে পারলো না। আর তুমি বলছো কিনা আমার অংশকে আমি শেষ করে দিই? অসম্ভব। আমি বেঁচে থাকতে এমনটা কখনো হতে পারবে না। আমি আমার সন্তানকে কিছুতেই হারাতে পারবো না, সরি।
গরমের মুখে এই প্রথম শক্ত গলায় বলা কথাগুলো শুনে মিস্টার আরহাম চৌধুরীর চোয়াল শক্ত হয়ে উঠল। অরির থেকে কখনো এমনটা আশা করেনি উনি। যে মেয়ে ওনার কথার উপর একটা কথাও বলতে সাহস পেত না, আর আজ কিনা ওনার কথায় অমান্য করলো। উনি ভালো করে বুঝতে পারছেন নিশ্চয়ই ওই শয়তানটা তার বড় মেয়ের ব্রেন ওয়াশ করেছে। উনি নিজেকে যথেষ্ট সামলে নিয়ে মুখে হাসি ফুটিয়ে মেয়ের মাথায় হাত বুলিয়ে দিয়ে বললেন, মামনি, রাগ করছো কেন? আমি তো জাস্ট এমনি বললাম। যাই হোক, তুমি যদি এই বাচ্চাটিকে রাখতে চাও তাহলে রাখো, আমাদের কোনো অসুবিধা নেই। বরং আমরা তোমার বেবিকে ওই শয়তানটার কাছ থেকে প্রোটেক্ট করে রাখবো। এবার হ্যাপি তো মামনি? অরি এখনো চুপচাপ বসে আছে। তার মুখটা যথেষ্ট গম্ভীর হয়ে আছে, মনটা ভালো লাগছে না। বারবার মনে হচ্ছে কিছু একটা ঠিক হচ্ছে না। সে তো এখন দ্বিধায় পড়ে গেল। এখানে এসে আদৌ ও ঠিক করলো তো? পরক্ষণে আবার নিজের ভাবনাকে দূরে সরিয়ে দিল। সে এসব কি ভুলভাল ভাবছে। তার ফ্যামিলি মোটেও তার কখনো ক্ষতি করবে না। কি হলো মামনি, এখনো পাপার উপর রেগে আছো? আচ্ছা, আই এম সরি। এই নাও, কান ধরছি। আর কখনো এমনটা বলবো না। তবুও প্লিজ, তুমি পাপার উপর রেগে থেকো না। ইউনো, আমি তোমাকে ঠিক কতটা ভালোবাসি। তোমার সুখের জন্য তোমার পাপা সবকিছুই করতে পারে। পাপার কথা শুনে অরি হেসে দিল। ওনাকে দুহাতে জড়িয়ে ধরে বুকে মুখ গুজে বলল, আই নো পাপা, তুমি আমায় অনেক অনেক ভালোবাসো, আর আমিও তোমাদের খুব খুব ভালোবাসি। বড় মেয়ের কথা শুনে মিস্টার আরহাম চৌধুরীর ঠোঁটের কোণে হাসি ফুটে উঠলেও মনে মনে কিছু একটা ভাবতে লাগলো। ভাইয়া, তুমি সারা রাত সকালে কোথায় ছিলে? ভাবিপু, অনু আপু, রিক্কি ভাইয়া কোথায়? সকাল থেকে তাদের দেখতে পেলাম না তো। নির্ঘুম ক্লান্ত শরীর নিয়ে এলোমেলো পায়ে লিওয়ান নিজ পেন্ট হাউসের দরজা খুলে ড্রয়িং রুমে প্রবেশ করতে লিজা একের পর এক প্রশ্ন ছুড়ে দিল। ছোট বোনকে দেখে কিছু না বলে রুমের দিকে এগিয়ে যেতে যেতে ভিড় করে বলল, কেউ নেই, কেউ আসবে না। রুমে এসে ধরাম করে দরজা বন্ধ করে দিল লিওয়ান। শরীরে লং কোট খুলতে রক্তে মাখামাখি শার্ট বের হয়ে এলো। আলমারির কাছে গিয়ে শক্ত হাতে দরজা খুলে অরির সমস্ত পোশাক টেনে হিচড়ে বের করে ফ্লোরে ছুঁড়ে মারল। এমনকি বেডশিট, অরির বালিশও ফ্লোরের মাঝে ফেলে দিল। ছোট্ট একটা কাবার্ড খুলে মদের বোতল নিয়ে এসে দাঁতের কোণে চেপে একটানে ক্যান খুলে সব তরল পদার্থ ঢেলে দিল ফ্লোরে করা স্তূপের মধ্যে। খালি বোতল একদিকে ফেলে দিয়ে ড্রয়ার থেকে লাইটার নিয়ে আগুন জ্বালিয়ে ফিকে মারল অরির সব পোশাকের উপর, এবং সঙ্গে সঙ্গে দাউ দাউ করে আগুন জ্বলে উঠল। সেই আগুনে একটা সিগারেট ধরিয়ে ঠোঁটের কোণে চেপে ঘন ঘন কয়েকটা টান দিল। লিওয়ানের গাঢ় বাদামি বর্ণের হিংস্র চোখ দুটো অসম্ভব রকমের লাল হয়ে আছে। সে আগুনের দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে হিসিয়ে বলল, আই প্রমিস, আরিয়ান চৌধুরী, তোর সব অস্তিত্ব মুছে ফেলবো। জাস্ট ওয়েট অ্যান্ড ওয়াচ। তোদের সাথে ঠিক কি কি করি আমি। দুপুর গড়িয়ে বিকেল হয়ে এসেছে। দু বোন ড্রয়িং রুমে বসে থেকে গল্প করছিল। মিসেস মারিয়ানা চৌধুরী মেয়েদের জন্য হালকা পাতলা নাস্তা বানিয়ে দিয়ে রুমে গিয়েছে। অরি ঝালঝাল আচার মুখে দিয়ে অনুর দিকে তাকিয়ে বলল, আমার জন্য রিকি ভাইয়াকে না ছাড়লেও পারতি শোনো। উনি হয়তো তোকে সত্যিই ভালোবাসে। তাই বলছি, ভাইয়াকে আরেকটা সুযোগ দে, দেখবি তুই সুখে থাকবি। বড় বোনের কথা শুনে অনু শান্ত গলায় বলল, সেটা আর সম্ভব নয় আপু। ওনার কাছে গেলে তোমাকেও পেয়ে যাবে ওই শয়তানটা। আর আমি তো ওনাকে ভালোবাসি না, জাস্ট তোমাকে পাওয়ার জন্যই ওনাকে বিয়ে করেছি। সত্যি কি তুই ভাইয়ের প্রতি একটুও দুর্বল নস? তুই যদি বিয়েটা নাই মানতি তাহলে নিজের সর্বোচ্চ ওনার মাঝে বিলিয়ে দিলি কেন? তুই মান বা না মান, রিকি ভাইয়ার অস্তিত্ব জুড়ে তুই রয়েছিস শুধু। তাই বলছি, ভেবে দেখ। অরির কথা শুনে অনু কিছুই বলল না। সে এটাই তো জানে না ওই মানুষটা আদৌ বেঁচে আছে নাকি। ছোট বোনকে চুপ করে থাকতে দেখে অরি আর কিছু বলল না। সে লিজাকে খুব মিস করছে। ওর আদর আদর মুখখানা, প্রতিটা দুষ্টামি, সব কিছু মিস করছে। মেয়েটার পায়ের ব্যথা ভালো হয়েছে কিনা কে জানে। জীবনটা যদি এমন বাজেভাবে এলোমেলো হয়ে না যেত তাহলে আজ তারাও সবাই একটা হ্যাপি ফ্যামিলি হতো। এসব ভেবে দীর্ঘশ্বাস ছাড়লো অরি। খেয়াল করলো তার পাপা বাহির থেকে ফিরলেন। মেয়েদের দেখে কিছু একটা আড়াল করে রুমে চলে যায়। এটা দেখে অজান্তেই অরির কপাল কুঁচকে গেল। সে অত না ভেবে বোনের সাথে টুকটাক কথা বলতে শুরু করলো। এটা কিন্তু তুমি একদম ঠিক করছো না। মেয়েটা যদি ভুলেও জানতে পারে তাহলে কি হবে, একবারও ভেবে দেখেছো? মিসেস মারিয়ানা চৌধুরীর কথা শুনে মিস্টার আরহাম চৌধুরী গম্ভীর কণ্ঠে বললেন, যা করছি সেটা আমার মেয়ের ভালোর জন্যই করছি। তুমি কি ভেবেছো ওই জানোয়ার নিকৃষ্ট অংশ আমার আদরের মেয়ে গর্ভে রাখতে দেব? কখনোই না।
ওই শয়তানের কোনো অস্তিত্ব এই পৃথিবীতে থাকতে দেব না। তাই যা বলছি চুপচাপ গিয়ে করো। মিসেস মারিয়ানা চৌধুরী রাগান্বিত কণ্ঠে বলল, পাপ করার ইচ্ছা হলে নিজে গিয়ে করো, আমি পারবো না। আর এতে যদি আমার মেয়েটার কোনো ক্ষতি হয় তাহলে তোমাকেও ছেড়ে দিব না বলে দিলাম। লিওয়ানের আগেই তোমার সব কুকর্মের হাড়ি ভেঙে দিব মেয়েদের সামনে। তখন দেখব মেয়েদের চোখে কত মহান ব্যক্তি হয়ে থাকতে পারো। বলে উনি রুম থেকে বের হয়ে গেলেন। মিস্টার আরাম চৌধুরী রাগে গজগজ করতে করতে রুম থেকে বের হয়ে কিচেনে চলে গেলেন। অরি নিজ রুমে এসে শুয়েছিল। তার ভালো লাগছে না কিছু, মনটা ছটফট করছে, সাথে বুকের ভেতরটাও কেমন জানি করছে। সে উঠে একটু পানি খেয়ে নিল। অনুর মুখে তার এসআই সাহেবের করুণ দশার কথাগুলো শুনেছে। সবকিছু শোনার পর ওই জঘন্য লোকটার প্রতি আবারও একরাশ ঘৃণা জমে গেছে। একটা মানুষ ঠিক কতটা মানসিকভাবে অসুস্থ হলে একটা মানুষকে ওভাবে হার্ট করতে পারে। অরির সব ভাবলেও শরীর ঘিনঘিন করে উঠছে। সঙ্গে এসআই সাহেবের জন্য খুব খারাপ লাগছে। এসবের পিছনে কোথাও না কোথাও সেও দায়ী। মানুষটা তার জন্যে আজও হাসপাতালের বেডে পড়ে রয়েছে, তার প্রথম ভালোবাসা। অরির এক চোখ দিয়ে অশ্রু গড়িয়ে পড়ল। তার এসআই সাহেবের সাথে কাটানো প্রতিটা সুন্দর মুহূর্তগুলো ভেসে উঠল ভেজা চোখের পাতায়। একজন তাকে ভালোবাসার চাদরে মুড়িয়ে রাখতে চেয়েছিল, আরেকজন প্রতিটা মুহূর্তে কষ্টের চাদরে মুড়িয়ে রেখেছিল। কিন্তু আজ সে মুক্ত। হ্যাঁ, সে অবশেষে মুক্ত হয়েছে কারাগার থেকে। অরি হাতের উল্টো পিঠ দিয়ে চোখের পানি মুছে নিল। নাক টেনে খেয়াল করলো তার পাপা দরজার বাহিরে দাঁড়িয়ে আছে। মেয়েকে নিজের দিকে তাকাতে দেখে মিস্টার আরহাম চৌধুরী ধীর পায়ে এগিয়ে গিয়ে মেয়ের পাশে বসলো। এক হাত মেয়ের মাথায় রেখে ধীর কণ্ঠে বলল, মন খারাপ মামুনি? অরি হালকা হেসে পাপার বুকে মাথা রেখে বলল, একটুও না পাপা। তাহলে কাঁদছো কেন? কিছু সুন্দর আর বিষাক্ত মুহূর্তগুলো মনে হয়েছিল তাই। অতীত ভেবে কষ্ট পেও না মামুনি। তোমার অতীত মুছে দিয়ে ফেলতে না পারলেও বর্তমানটা শান্তিময় করার চেষ্টা করো। অরি মুচকি হেসে বলল। তোমরা আমার পাশে থাকলেই তো আমি খুশি পাপা। মিস্টার আরহাম চৌধুরী মনে মনে বিড়বিড় করে বলল, সরি মামুনি, আমায় তুমি ক্ষমা করে দিও। আমি যা করেছি এতে তোমার ভালোর জন্যই করেছি। বলেই দীর্ঘশ্বাস ফেলে মেয়ের দিকে তাকিয়ে বলল, নাও এই জুসটা খেয়ে নাও মামুনি, তোমার ভালো লাগবে। মিস্টার আরহাম চৌধুরী জুসের গ্লাস এগিয়ে দিল মেয়ের দিকে। অরি মাথা তুলে সোজা হয়ে বসলো। একটু আগে হাবিজাবি জিনিস খেয়ে তার পেট ফুল হয়ে আছে। মিস্টার আরহাম চৌধুরী জুসের গ্লাস এগিয়ে দিল মেয়ের দিকে। অরি মাথা তুলে সোজা হয়ে বসলো। একটু আগেই হাবিজাবি জিনিস খেয়ে তার পেট ফুল হয়ে আছে, আর এখন মিষ্টি জিনিস খেতে ইচ্ছা করছে না। তাই সে ধীর কণ্ঠে বলল, এখন খেতে ইচ্ছে করছে না পাপা, একটু পর খাই। মিস্টার আরহাম চৌধুরী কিছু বলতে গিয়েও বললেন না, বরং গ্লাসটা বিছানার পাশে টেবিলের উপর রেখে দিয়ে বলল, আচ্ছা, তোমার যখন ইচ্ছে হয় খেয়ে নিও। অরি মাথা নাড়ালো। মিস্টার আরহাম চৌধুরী আর কিছু না বলে রুম থেকে বের হয়ে গেলেন। অরি কিছুক্ষণ বিছানায় শুয়ে থেকে গড়াগড়ি খেয়ে উঠে বসলো। ওয়াশরুম থেকে ফ্রেশ হয়ে এসে টেবিলের উপরে রাখা জুসের গ্লাসটা হাতে নিয়ে বিছানার পাশে বসলো। তার পাপা নিজ হাতে তার জন্য জুস বানিয়ে নিয়ে এসেছে। এটা ভাবতেও ঠোঁটের কোণে এক চিলতে হাসি ফুটে উঠল অরির। বিকেল থেকে অরি একটানা বমি করে যাচ্ছে, সেই সঙ্গে পেটের ভেতরেও কেমন কেমন করছে। অনু ও বড় বোনের অবস্থা দেখে তড়িঘড়ি করে মাম্মা পাপাকে ডেকে নিয়ে এলো। মিস্টার আরহাম চৌধুরী দ্রুত মেয়েকে কোলে নিয়ে হাসপাতালের উদ্দেশ্যে বেরিয়ে গেল। এখন বাজে সন্ধ্যা 7টা। সিটি হাসপাতালের করিডোরে চিন্তিত অবস্থায় দাঁড়িয়ে রয়েছে মিস্টার আরহাম চৌধুরী, মিসেস মারিয়ানা চৌধুরী ও অনু। মারিয়ানা চৌধুরী বারবার রাগান্বিত চোখে তার স্বামীর দিকে তাকাচ্ছে। এই লোকটার প্রতিহিংসার জন্যে না আবার তার মেয়েটার কোনো ক্ষতি হয়ে যায়। এমনিতেই এই লোকটার লোভের জন্যে তাদের পরিবারটা একেবারে ভেঙে চুরে চুরমার হয়ে গেছে। এখন মেয়েদের সুখের লাইফটাও ধ্বংস হয়ে যাচ্ছে। হঠাৎ কারো পায়ের আওয়াজ পেয়ে তিনজনই চমকে ডান দিকে ঘুরে থাকে এবং সঙ্গে সঙ্গে চমকে ওঠে। লিওয়ান ও তার গার্ডদের নিয়ে এদিকেই আসছে। অনাকাঙ্ক্ষিত ও ভাবে এখানে এই মুহূর্তে একদম লিওয়ানকে আশা করেনি কেউ। তবুও নিজেকে যথেষ্ট সামনে রাখার চেষ্টা করছে মিস্টার আরহাম চৌধুরী। লিওয়ান কাছে এসে সবাইকে তীক্ষ্ণ দৃষ্টিতে পর্যবেক্ষণ করে নিয়ে বাঁকা হেসে বলল, কি ভেবেছিলেন শ্বশুর মশাই, জামাইয়ের হাতে বেঁচে যাবেন? হুম, কখনো নয়। আমি তো দেখতেছিলাম আপনি কিভাবে নিজেকে লুকিয়ে রাখেন, কিন্তু আফসোস বেশিক্ষণ লুকিয়ে রাখতে পারলেন না, অবশেষে তো ধরা পড়েই গেলেন। মিস্টার আরহাম চৌধুরী গম্ভীর কণ্ঠে বললেন, কেন এসেছো এখানে, কি চাই? আপনার ছোট মেয়ে আমার বউকে ভাগিয়ে নিয়ে এসেছে, সো ওদের দুজনকে চাই। শালি সাহেবের অনেক সাহস বেড়ে গেছে, সেটা একটু কমাতে চাই আমি। ভদ্রভাবে কথা বলো লিওয়ান,
ভুলে যেও না, ওরা আমার মেয়ে। এই আপনার মেয়ে বলেই আমি ওদের ঘৃণা করি। লিওয়ানের কথা শুনে মিস্টার আরহাম চৌধুরী কিছু বলতে যাবেন তার আগে কেবিন থেকে একজন গাইনি বিশেষজ্ঞ বের হয়ে এলেন। লেডি ডক্টরকে দেখে অনু এগিয়ে এসে বিচলিত কণ্ঠে জানতে চাইল। ডক্টর মুখের মাস্ক খুলে গম্ভীর কণ্ঠে বললেন। আমার আপু সুস্থ আছে তো ডক্টর? অনুর মাথায় যেন আকাশ ভেঙে পড়ল। ইয়েস, সি ইজ ফাইন নাও, বাট বাট দুঃখিত, তোমার আপু মিসক্যারেজ হয়েছে। সে কয়েক কদম পিছিয়ে গিয়ে অবিশ্বাস্য কণ্ঠে বলল, নো, দিস ইজ নট ট্রু। ইটস ট্রু। বলেই ডক্টর আবারও কেবিনের ভেতর প্রবেশ করলেন। এতক্ষণ লিয়ান চুপ করে থাকলেও যখন তার কর্ণপাতে মিসক্যারেজ শব্দটি পৌঁছায় ঠিক তখনই সে চমকে ওঠে। তার মানে কি অরি প্রেগনেন্ট ছিল? নিজেকে প্রশ্ন করতেই বুকটা মোচড় দিয়ে উঠল। সে তেরে এসে মিস্টার আরহাম চৌধুরীর কলার চেপে ধরে দাঁতে দাঁত চেপে বলল। একটু আগে ডক্টর কি বলেছেন? মিস্টার আরহাম চৌধুরী শয়তানি হাসি দিয়ে বলল। তুই যা শুনেছিস ওইটাই সত্যি। তারপর একটু ঝুঁকে এসে লিওয়ানের কানে ফিসফিসিয়ে বলল, তুই আমার মেয়ে কেড়ে নেওয়ার চেষ্টা করছিলি, আর আজ তোর অংশকে ছিনিয়ে নিলাম। এখন দেখ কেমন লাগে লিওয়ান চৌধুরী। লিওয়ানের মাথায় ধপ করে আগুন জ্বলে উঠল। সে রেগে মিস্টার আরহাম চৌধুরীর মুখে সজোরে ঘুষি মেরে দিল। গর্জে উঠে বলল, তোর সাহস কি করে হয় আমার নবজাতক শিশুর বোরনকে হত্যা করার? বলেই পেটে লাথি মেরে দিল লিওয়ান। মিস্টার আরহাম চৌধুরী ফ্লোরে চিত হয়ে পড়ে গেলেন। লিওয়ান হিংস্র রূপে এগিয়ে আসতে মিসেস মারিয়ানা চৌধুরী তার স্বামীকে আগলে দাঁড়ায়। সেটা দেখে লিওয়ান রাগে দাঁত কিরমির করে বলল, আপনাদের সবাইকে আজ লিয়ান চৌধুরী দেখে নেবে। অরিকে কেবিনে শিফট করা হয়েছে। সাদা ধবধবে বেডের মাঝখানে আধা শোয়া হয়ে শুয়ে আছে অরি। শরীরটা বেশ দুর্বল হওয়ায় ডান হাতে স্যালাইন চলছে। বাম হাতটা নিজ পেটের উপর রেখে কিছু বলার জন্য প্রস্তুতি নিতেই বিকট শব্দে চমকে উঠল অরি। মাথা তুলে সামনে তাকিয়ে দেখল লিওয়ান রক্তাক্ত চোখ নিয়ে দাঁড়িয়ে আছে। ঠাস করে কেবিনের ডোর লাগিয়ে ধীরে ধীরে এগিয়ে যেতে লাগলো। লিওয়ানকে আজ হিংস্র দেখালেও অরির মাঝে তেমন কোনো হেলদোল দেখা গেল না। সে চোখ নামিয়ে চুপচাপ বসে থাকলো। এটা কেন করলি? কেন আমার শাস্তিটা ওই নিষ্পাপ শিশুটাকে দিলি যে কিনা কখনো দুনিয়ার মুখটা দেখতে পেল না? তাকে কেন মেরে ফেললি তুই? অরি ধীর কণ্ঠে বলল। আমি কিছুই করিনি। লিওয়ান চেঁচিয়ে বলে উঠল, তুই না করলে তোর ওই হারাম বাপ আমার সন্তানটাকে কেড়ে নিয়েছে। তুই যদি একবার আমি বলতি তুই প্রেগনেন্ট, তাহলে আমি নিজের প্রাণ দিয়ে হলে আমার ছোট্ট প্রাণটাকে রক্ষা করতাম। অরির চোখ দুটো ভিজে উঠলেও সে মুখ সরিয়ে নিয়ে অন্যদিকে তাকিয়ে থাকলো। লিওয়ান চেঁচিয়ে বলে উঠল। অরির চোখ দুটো ভিজে উঠলেও সে মুখ সরিয়ে নিয়ে অন্যদিকে তাকিয়ে থাকলো। লিওয়ান তাকে ছেড়ে ফ্লোরের মাঝে ধপ করে হাঁটু ভেঙে বসে পড়ল। অতঃপর মাথার এলোমেলো চুলগুলো খামচে ধরে চিৎকার করে কেঁদে উঠল। অরি মুহূর্তের মধ্যে থমকে গেল পাষাণ হৃদয়ের পুরুষটির কান্না দেখে। সে অবাক চোখে লিওয়ানের মুখের দিকে তাকিয়ে থাকলো। লিওয়ান চিৎকার করে বলে উঠল, কেন কেন টেডি বিয়ার, কেন এমনটা করলি? আমি মানছি আমি খুব খারাপ, খুবই খারাপ। এই আমিটাকে খারাপ তো তোর বাপটাই বানিয়েছে। তবুও তোর জন্য কারো ক্ষতি করিনি আমি। কিন্তু তুই কি করলি? তুই আমার অংশটাকে কেড়ে নিলি কেন? কেন আমাকে বললি না আমি বাবা হতে চলছি? কেন বললি না আমায় কেন বললি না? তুই যদি বলতি তাহলে এই মুহূর্তটা আমাকে দেখতে হতো না। আমি একজন স্বামী হিসেবে জঘন্য হলেও একজন পিতা হিসেবে বেশটাই হতাম। কিন্তু তুই সেটা হতে দিলি না রে। আমি বললি না আমি বাবা হতে চলেছিলাম, তুই আমার সন্তানটাকে কেড়ে নিলি। আরিয়ান চৌধুরী কেড়ে নিলি। আমি একজন ভালো পিতা হতাম, খুব ভালোবাসতাম নিজের ওই ছোট্ট অংশটাকে। দুনিয়ায় সব সুখ এনে দিতাম আমার কলিজাকে, অনেক অনেক আদর করে পাষাণ হৃদয়ের মাঝখানে না হয় আগলে রাখতাম, তবুও কখনো একটু কষ্ট পেতে দিতাম না। ট্রাস্ট মি, আমি ভালো হয়ে যেতাম। অরির রক্তিম চোখ দিয়ে অশ্রু গড়িয়ে পড়ল। লিওয়ানের এই রূপটা সে মেনে নিতে পারছে না। বুকের মাঝে খুব কষ্ট হচ্ছে। সে দ্রুত বাম হাত দিয়ে ডান হাতে স্যালাইনে সুই টেনে খুলে বেড থেকে নেমে ধীর পায়ে লিওয়ানের সামনে গিয়ে হাঁটু গেড়ে বসলো। তাকে দেখে লিওয়ান মাথা উঁচু করে ছলছল চোখে তাকায়। অরির গাল বেয়ে অশ্রু গড়িয়ে পড়ল। সে অজান্তে লিওয়ানকে শক্ত করে জড়িয়ে ধরল। তার শরীর থরথর করে কাঁপছে। কিছু বলতে চেয়েও গলার ভিতর কথাগুলো দলা পাকিয়ে যাচ্ছে। লিওয়ান তার টেডি বিয়ারকে নিজের সঙ্গে শক্ত করে জড়িয়ে ধরে কাঁধে মুখ গুজে দিয়ে ভাঙা ভাঙা গলায় বলল, তুই আজ যেতে গেছিস আরিয়ানা চৌধুরী, যেতে গেছিস। আমি আজ না চাইতে তোর কাছে হেরে গেলাম। তুই আমায় বলেছিলি কখনো যদি সুযোগ পাস তাহলে আমার থেকে সবচেয়ে মূল্যবান জিনিসটা কেড়ে নিবি। আর আজ আমার থেকে আমার জীবনটা কেড়ে নিলি তুই। এর পেছনে তোর বাপের হাত থাকলেও তুই দোষী।
তুই আমার থেকে যদি লুকিয়ে না রাখতিস তাহলে এমনটাই হতো না, হতেই দিতাম না। বিশ্বাস কর, তোর এই কথাগুলোকে আমি একটুও গুরুত্ব দেইনি, কারণ আমি জানতাম আমার কাছে সবচেয়ে বেশি মূল্যবান জিনিস কিছুই নেই। যদি থেকে থাকে তাহলে আমার এই বোনটাই। আর আমি জানতাম তুই ওকে আমার কাছ থেকে কিনে নিবি না, কিন্তু তুই যে তার থেকে বড় কিছু নিয়ে নিবি সেটা আমি ভাবতেও পারিনি। আসলে আমারই দোষ হয়েছে। তোকে শাস্তি দেওয়ার বদলে যদি আগে তোর হারাম বাপের মুখোশ খুলে দিতে পারতাম তাহলে হয়তো তুই আমায় এতটা ঘৃণা করতি না। তবে আই প্রমিস, আজ সবটা তোদের সামনে আসবো, তারপর তুই ঠিক করবি আমি একে কাকে মারবো। অরির ডান হাত থেকে রক্ত চুয়ে চুয়ে পড়ছে, সেদিকে তার কোনো হুঁশ নেই। সে কিছু একটা বলার চেষ্টা করছে কিন্তু কান্নার ফলে বলতে পারছে না। অনেক কষ্টে নিজের কান্নাকে দমিয়ে রেখে কাঁপা কাঁপা কণ্ঠে বলার চেষ্টা করলো। আমাদের বেবিশু। অরি সম্পূর্ণ বাক্যটা বলতে পারলো না। তার আগে লিওয়ান তার ঘাড়ে কি যেন একটা পুশ করলো। অরি এক ঝটকায় লিওয়ানকে ধাক্কা মেরে দূরে সরিয়ে দিল। বাম হাত ঘাড়ে নিয়ে অবিশ্বাস্য চোখে তাকিয়ে থেকে ভয়ার্ত কণ্ঠে বলল, কি পুশ করলেন? লিওয়ান শান্ত চোখে তাকিয়ে থেকে হাতের খালি ইঞ্জেকশন দূরে ছুঁড়ে মারল। অতএব বিড়বিড় করে বলে উঠল, চিন্তা করিস না, তোকে এত সহজে মারবো না আমি। অরি পেটে এক হাত রেখে ভয়ার্ত চোখে তাকিয়ে থেকে পিছিয়ে যেতে থাকলো। ডান হাতে চাপ লাগার ফলে গলগল করে রক্ত গড়িয়ে সাদা টাইলস যুক্ত ফ্লোরে পড়ছে। সে অনুভব করতে পারছে চোখ দুটো কেমন জানি ঝাপসা ঝাপসা হয়ে আসছে। অরি চিৎকার করে আবারও কিছু একটা বলার চেষ্টা করলো কিন্তু পারল না। তার আগেই ফ্লোরে ঢলে পড়লো তার দুর্বল শরীরটা। লিওয়ান চোখের পানি মুছে উঠে দাঁড়ালো। এগিয়ে এসে অরিকে পাজা কোলে তুলে নিয়ে কেবিন থেকে বের হয়ে গেল এবং যাওয়ার সময় বিড়বিড় করে বলে উঠল, আজ তোর সব খেলা শেষ মিস্টার হারাম চৌধুরী। হ্যালো বন্ধুরা, পরবর্তী পার্ট খুব তাড়াতাড়ি আসবে, তো সবাই অপেক্ষায় থাকো। আর চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করোনি তারা পরবর্তী পার্ট দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। ধন্যবাদ সবাইকে, আমাদের সাথেই থেকো।